নমস্কার, আমি ডক্টর রামেন্দু হোম চৌধুরী, অর্থোপেডিক সার্জন, অরবিন্দ সেবা কেন্দ্র ইডিএফ এর আমি অ্যাটাচড। আজকের বিষয় হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এটা এত কমন সাবজেক্ট হয়ে গেছে এখন যে কেন হয় একটা প্রশ্ন আসছে, কি হয়, কিভাবে রোধ করা যায়, চিকিৎসা কি হয়। দেখুন, যা চলে তা থামে, যে পাখি ওড়ে সে আবার নিচে চলে আসে বসে। আমার প্রত্যেকটা মুভমেন্টস, আমার শরীরের যতগুলো জয়েন্ট আছে, এই প্রত্যেকটা জয়েন্ট যে কাজ করে যাচ্ছে বয়সের সাথে সাথে তারও একটা বয়সের ছাপ পড়ে। এটাকে বলে ডিজেনারেশন, ডিহাইড্রেশনের মতো। এই যে গরমে এত আমরা ঘামছি, শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, ডিহাইড্রেটেড, তার চিকিৎসা কি? রিহাইড্রেশন ফ্লুইড, সেটা আমার শরীরে নিতে হয়, তাহলে আমি চাঙ্গা হয়ে যাই। অস্টিও আর্থ্রাইটিস সারা শরীরের যতগুলো জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টে হতে পারে, কিন্তু সাধারণত আমরা অস্টিও আর্থ্রাইটিস বলতে বোঝাই হাঁটুতে বা কুচকির পাশে হিপ জয়েন্টে। কিন্তু আমার স্পাইনেও অস্টিও আর্থ্রাইটিস হয়, আঙুলে অস্টিও আর্থ্রাইটিস হয়, ঘাড়ে অস্টিও আর্থ্রাইটিস হয়, সমস্ত জয়েন্ট, যত জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টে। কিন্তু যেহেতু হাঁটুর ওপরেই আমরা সবসময় দাঁড়াই, তার ফলে হাঁটু, যখনই আমার কেউ বলে অস্টিও আর্থ্রাইটিস, আমরা প্রথমেই ধরে নিই যে হাঁটুতেই গণ্ডগোলটা হচ্ছে। এখন দেখুন, আমরা প্লেন জায়গাতে, একটা জায়গাতে রোজ চলাফেরা করি, হাঁটি, তার একটা এফেক্ট আছে হাঁটুতে। সিঁড়ি দিয়ে প্রতিদিন উঠি আর নামি, 3 তলা 4 তলা 5 তলা, এক্সেসিভ স্ট্রেইন পড়ছে। আমি ফুটবল খেলি, আমার হাঁটুতে, অ্যামেচার গেমস আমরা ছোটোবেলায় সবাই খেলেছি, কিন্তু যারা রেগুলার খেলে থাকেন তাদের হাঁটুতে এক্সেসিভ চাপ পড়ছে। সাধারণ অন্য আরেকজন, একই বয়সের আরেকজনের চাইতেও বেশি ড্যামেজ, বেশি ডিজেনারেশন জয়েন্টটাতে হতে থাকে। আপনারা দেখবেন মহিলাদের হাতে গয়না থাকে, শাখা, পলা, সোনা থাকে। কারণ হচ্ছে শাখা যাতে সোনাকে না কাটে, মাঝখানে পলাটা দেয়া থাকে যাতে ফ্রিকশনটা না হয়। আমাদের হাঁটুতেও নেচার, প্রকৃতি বা ভগবান এক একটা হাঁটুতে দুদিকে দুটো করে কার্টিলেজ দিয়ে দিয়েছেন। সাধারণত দেখা যায় ভেতরের কার্টিলেজটা ক্ষয় অতি দ্রুত হতে থাকে। আমাদের হাঁটুর যে শেপটা, সেটাও 3 রকমের হয়। একটা হচ্ছে একদম সোজা, স্ট্রেট, দুটো হাঁটু যদি লাগিয়ে দেন, দুটো গোড়ালি যদি লাগিয়ে দেন, স্ট্রেট থাকবে। কোনো কোনো সময় দেখবেন হাঁটুটা একটু বেঁকে থাকে, বোলেগ বলে, ধনুকের মতো বাঁকা থাকে। আর কোনো জিনিসটা থাকে পাটা বাইরের দিকে চলে যায়। তো যাদের বোলেগ থাকে তাদের ভেতর দিকটা, আর যাদের আউটওয়ার্ডলি বাইরের দিকে হাঁটুটা ছড়িয়ে থাকে, ওটা জন্মগত, তাহলে বাইরের দিকের যে কার্টিলেজটা সেটা ড্যামেজ হয় ফাস্টার। সো হাঁটুটা ক্রমাগত ফ্রিকশানে ভেতরে এক্সেসিভ ফ্লুইড জমতে পারে। কার্টিলেজ ডিজেনারেশনের ফলে হাঁটুর ভেতরেই ক্যাপসুল বলে যে থাকে, সেই ক্যাপসুলের ওখানে ছোটো ছোটো হাড় গজাতে থাকে, যেটাকে অস্টিওফাইট বলে। ওটা খোঁচা দিতে থাকে, হাঁটুর মুভমেন্টস আটকে যায়। আমি যদি হাঁটুটা পুরোপুরি ভাঁজ করতে যাই, পারবো না, বাবু হয়ে বসতে যাই, পারছি না। এভাবে এই প্রেজেন্টেশনটা নিয়ে যে কোনো একজন ডাক্তারবাবুর কাছে রুগী যান। আর ব্যাপার হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস কিন্তু একদিনে হয় না। যদিও রুগী এসে বলছেন যে আমার মাত্র 3 দিন কি 4 দিন কি 1 মাস ধরে ব্যথা হচ্ছে, কিন্তু এক্স-রে অনেক সময় বোঝায় যে এই প্রবলেমটা অন্তত 6, 7, 8, ইভেন 10-15 বছর ধরে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি এগোতে এগোতে আজকের পর্যায়ে এসে পৌঁছয়। সো এটা কোনো ইমিডিয়েট একদিনের প্রবলেম নিয়ে কোনো দিন অস্টিও আর্থ্রাইটিস হবে না। চোট লাগলে ব্যথা হতে পারে, কিন্তু ক্ষয়জনিত যে প্রবলেম, যে ক্ষয়টা হয়ে গেছে, তার প্রবলেমটা হতে বেশ কয়েক বছর সময় দেই, কিন্তু আমরা সেদিকে কখনো নজরই দিই না। আমি কয়েকটা খুব সিম্পল কথা বলছি। ধরুন, আমার বাড়িতে একটা বেসিন আছে যেটাতে আমি মুখ ধুই। তাতে কত বালতি জল ঢাললে বেসিনটা ভর্তি হবে? অনেকে বলবেন 1 বালতি, অনেকে বলবেন 2 বালতি, কিন্তু আমি বলছি বেসিনটাকে কখনোই ভরাট করা যাবে না, কারণ তার নিচে একটা ফুটো আছে, সেই ফুটো দিয়ে জলটা গড়িয়ে পড়ে যায়। হাঁটুর ব্যথা বা অস্টিও আর্থ্রাইটিস কোনো দিনও সারবে না
যদি আমরা আমাদের এই ফুটোগুলো বন্ধ না করি। আপনি দেখবেন মেঝেতে বসে পুজো করেন, মেঝেতে বসে স্নান করেন, মেঝেতে বসে খাওয়া দাওয়া করেন, টয়লেটে যখন যান তখন ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করছেন। এই যে কাজগুলো, এতে হাঁটুর ওপর এক্সেসিভ চাপ পড়ে, হাঁটুটা নষ্ট হয়। আমরা দেখেছি 100 জনের মধ্যে প্রায় 90 জনের কোনো অপারেশনই দরকার হয় না, মাত্র 8 থেকে 10 জনের অপারেশন হয় 100 জনের মধ্যে। কম বয়সে হাঁটুটা যদি বাঁকা থাকে সেটাকে অপারেশন করে সোজা করে দেওয়া যায়। একটু বেশি বয়সে 50 ঊর্ধ্বে বা 60 হয়ে গেলে এই হাঁটুকে পুরোপুরি ভালো করা যায় কনজারভেটিভ চিকিৎসাতে। প্রথম কথা হচ্ছে যে ফুটোগুলো বললাম সেগুলোকে বন্ধ করতে হবে। ইভেন অনেকেই দেখবেন কোমর ব্যবহার করছেন কিন্তু কোমরে দাঁড়িয়ে করছেন বা হাফ স্কোয়াট করছেন, কোমরটাকে টাচ করছেন না ছোঁয়াছুঁয়ির জন্য। এখন এই ছোঁয়াছুঁয়ির বাতিকের বাইরে আসতে হবে। আমার হাঁটু নষ্ট হয়ে যাচ্ছে, ভগবান কিন্তু ওপর থেকে দেখছেন যে মাটিতে বসে পুজো না করলেও উনি বুঝবেন যে আপনি ভগবানের পুজো করেন। তো হাঁটুর ওপরে লোডগুলো বাঁচান। বিছানাতে বাবু হয়ে বসুন, কোনো আপত্তি নেই, কিন্তু মেঝেতে আমি বসবো না। মেঝেতে বসে যেই মুহূর্তে আমি উঠতে যাচ্ছি, আমার যে শরীরের ওজন তার 5 গুণ ওজন পড়ে হাঁটুর মধ্যে চাপ। তো আমি যদি মেঝেতে না বসি, আমি যদি একটা টুলে বসে স্নান করি, টুলে বসে পুজো করি, কোমোডে বসে টয়লেট, বড় টয়লেট ছোট টয়লেট দুটোই করি, সবশেষে আরেকটা জিনিস রইল। গোটা পৃথিবীতে জানেন 7টার সময় খায় সবাই, আর্লি ডিনার। গোটা ভারতবর্ষে 8টার সময় খায়। একমাত্র বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ। অদ্ভুত আমাদের সাইকোলজি। বয়স্ক লোকরাও রাত্রিরে 10:30 11টার আগে খান না। হয় টিভি দেখছেন বা সেলফোন দেখছেন বা একটা অভ্যেস হয়ে গেছে, রাত্রি 8টার সময় টিফিন করেন, অফিস থেকে ফিরে এসে বেশ খানিকক্ষণ বিশ্রাম করে তারপরে 11টার সময় খান, তারপরে বলছেন আমার ঘুম আসছে না। আমার রিকোয়েস্ট হচ্ছে চেষ্টা করুন 8টার থেকে 8:30টার মধ্যে ডিনারটা করে ফেলুন। যদি আপনার 12টা হয়ে যায় ফিরতে দোকান থেকে বা কোথাও, ওখানেই খেয়ে নিন, বা বাড়ির মহিলাদের বলুন খেয়ে নিতে। 8টার থেকে 8:30টার মধ্যে অবশ্যই মহিলারা খেয়ে নেবেন এবং বাচ্চারাও, এবং ঘুমোতে যাবেন 11টার সময়। আজকে 17 তারিখ, 18 তারিখে যেন না ঘুমোই। 12টার আগে, রাত 12টার আগে আমি ঘুমোতে যাব। আমার ব্রেন বিশ্রাম চায়, তারও এফেক্ট হাঁটুর ওপরে পড়ে। তাহলে আর্লি ডিনার, আর্লি টু বেড, সকালবেলা আমি আগে উঠবো এবং রোদে কিছুক্ষণ হাঁটবো, হাফ অ্যান আওয়ার আমি রোজ সকালবেলা হাঁটবো। কারণ আমাদের বাঙালিদের শরীরে ভিটামিন ডির সাংঘাতিক অভাব। অন্য ভিটামিন ছেড়ে দিন, ভিটামিন ডির সাংঘাতিক অভাব, যার ফলে কোমরে ব্যথা এবং হাঁটুর ব্যথা প্রতি মহিলা যার মাসিক বন্ধ হয়ে গেছে তার হয়। অতএব এটার থেকে বাঁচতে সকালবেলা হাঁটুন। প্রশ্ন আসবে আমার হাঁটুতে ব্যথা, আমি হাঁটবো কীভাবে? আমরা আপনাকে যে জীবনশৈলীটা বললাম তার সাথে হাঁটুর এক্সারসাইজের কথা বলবো। প্রতিদিন ব্যায়ামটা করব, মাটিতে শুয়ে ব্যায়াম করব না। অনেকে ধারণা আছে যে যোগাভ্যাস করতে হলে মাটিতে বসেই করতে হয়। আবার তো আমি হাঁটুর ব্যথা ডেকে আনছি। 5 টাকার রোগ সারাতে গেলে 10 টাকা খরচা করছি। অতএব ব্যায়াম কোনোদিনও মেঝেতে হবে না, উঁচুতে বসে ব্যায়াম হবে হাঁটুর। প্রতিনিয়ত ব্যায়ামটা করব, রাত্রিরে আগে খাবো, আগে ঘুমোবো। আর তারপরে শরীরে প্রোটিন জিনিসটা ভয়ঙ্কর দরকার। আমার ওজন যদি 70 কেজি হয়, তাহলে আমার মিনিমাম 60 গ্রাম প্রোটিন দরকার, এবং সেই প্রোটিন দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিরামিষ প্রোটিন, একটা হচ্ছে আমিষ প্রোটিন। নিরামিষ প্রোটিনের মধ্যে আমি ডাল খেতে পারি। একটা ধারণা আছে মুসুর ডাল খেলে নাকি বাত হয়, একেবারে ভুল ধারণা। সো মুসুর ডাল চলবে, সব রকমের ডাল চলবে, চিনে বাদাম চলবে, মাশরুম চলবে, সয়াবিন চলবে। আর আমিষের মধ্যে সবচেয়ে কম দাম ডিমটা রাখুন। যদি ডিমে অ্যালার্জি থাকে তাহলে ডিমের সাদাটা খাবেন না, কিন্তু যদি না থাকে শুধু খোসাটা ফেলুন, গোটা ডিমটা খান। এমন কোনো মুরগি জন্ম ভগবান দেননি যে কুসুম ছাড়া ডিম পারে। অতএব ডিমটা আমাকে অবশ্যই খেতে হবে, সে হাঁসও হতে পারে মুরগিও হতে পারে, তার থেকে বাদ হবে না। এই প্রোটিনটা আমার কার্টিলেজগুলোকে বাঁচাবে। আমার যদি অপারেশন হয় তারপরেও বাঁচাবে, আর অপারেশন যদি না লাগে তার জন্য তো প্রোটিনটা আমাকে নিতেই হবে। খাবার চাই, ব্যায়াম চাই,
নিয়মগুলো মানা চাই, তাহলে আমি ভালো থাকবো। সর্বশেষে একটা কথা বলি, আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তার হাঁটুতে অপারেশন হয়েছিল কিন্তু সাকসেসফুল হয়নি। যারা অপারেশন করেছিলেন পৃথিবী বিখ্যাত ডাক্তারবাবুরা, ভারতবর্ষের ডাক্তারবাবুরা বিখ্যাত, কিন্তু সাকসেসফুল হয়নি। তার কারণ হচ্ছে তৈরি ছিলেন না অপারেশনের জন্য। বলা হয় ফিনান্সিয়ালি, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি তৈরি করে অপারেশন করতে হয়। যে কোনো কাউকে যদি অপারেশনের জন্য ঠিক করা হয়, তবু তাকে 2 মাস ট্রায়াল দিতে হবে। ভালোভাবে ব্যায়ামটা করা, হাতে একটা স্টিক রাখা, মানসিকভাবে তৈরি হওয়া, আর্থিকভাবে তৈরি হওয়া, এই সবগুলোই আমাদের প্রধানমন্ত্রীর ছিল, এক্সেপ্ট মেন্টাল প্রিপারেশন ছিল না। তার শরীরের ওজনও এক্সেসিভ ছিল, যার ফলে উনি অপারেশনের পরে ভালোভাবে হাঁটতে পারেননি। কম বয়সেও আর্থারাইটিস হতে পারে, বেশি বয়সেও আর্থারাইটিস হতে পারে, কিন্তু অপারেশন সবার দরকার হয় না। বেশি সংখ্যক লোকের বিনা অপারেশনে ভালো করা যায়। জীবনশৈলীটাকে ঠিকভাবে বেছে নিতে হবে, তাহলে দেখবেন অস্টিও আর্থারাইটিস এত ভয়াবহ রোগ নয়, এটাকে বাঁচানো যায়। ভগবান তো আমাকে 10 বছর সময় দিচ্ছে যে সাবধান হও, তুমি সাবধান হচ্ছ না, ন্যাচারালি তোমাকে ভুগতে হবে। ধন্যবাদ।